আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। আমাকে বিয়ে করার আগে অবশ্য তিনি আরো একটা বিয়ে করেছেন। আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে স্বতঃস্ফূর্তভাবে এই জীবন বেছে নিয়েছি। আমি বুঝতে পেরেছি স্বামী নামক সম্পত্তিটি আমার একার থাকবে না, তাকে আমার ভাগ করে নিতে হবে অন্য নারীর সাথে। তার দেহ ভাগ হবে, মন ভাগ হবে, তার অনুভূতি ভাগ হবে। তিনি আমাকে ভালোবাসার গল্প বলার মাঝপথে এসে অন্য নারীর ডাক শুনলে ছুটে যেতে হবে তাকে। আমি দেখব, সহ্য করব, আবার তাকে যেতে সাহায্যও করব, আবার সেখান থেকে ফিরে আসলে তার সেবা যত্নও করব। আমি রেহানা, দরিদ্র কৃষক ঘরের 5 বোনের মধ্যে সবার বড়। দেখতে মোটামুটি ভালো হওয়ায় বাবা সবসময় বিয়ে নিয়ে চিন্তা করতেন। তিনি কখনো আমাদের পড়াশোনা করিয়ে মানুষ করার চিন্তা করেননি। কোন রকম খাইয়ে পরিয়ে পরের ঘরের পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা সবসময় করেছেন তিনি। আমার বয়স যখন মাত্র 11 বছর, কেবল বয়সন্ধিকালে পা দিয়েছি, শরীরে পরিবর্তন এসেছে, সেই সাথে সাথে মন। বাবা আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে মহাজনের বড় ছেলে বুদ্ধি প্রতিবন্ধী সিরাজউদ্দিনের সাথে। তিনি বয়সে আমার বাবার সমবয়সী হবেন, যাকে প্রায় ভাদ্র মাসে উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যেত। তাকে সবাই পাগল বলতো। দুষ্টু ছেলের দল তাকে ঢিল ছুঁড়ে মারত। কখনো কখনো আমিও সামিল হতাম। শুরু হতো সিরাজ পাগলার অকথ্য ভাষায় গালিগালাজ। মহাজনের টাকা পয়সার অভাব ছিল না। মেঘনা নদীতে মাছ ধরার 3টা ট্রলার আছে। গ্রামে কয়েকশো কানি ধানি জমি আছে। বাড়িতে দোতলা ভবন আছে। এত কিছু থাকার পরেও তার বুদ্ধি প্রতিবন্ধী বড় ছেলে আর নেশাগ্রস্ত ছোট ছেলে ছাড়া তার আর কেউ নেই। তার আর কোনো বৈধ ওয়ারিশ ছিল না। বাবা ছিলেন মহাজনের জমির একজন চাষা, যার এই 5 মেয়ে ছাড়া স্থাবর অস্থাবর কোনো কিছুই নেই। আর এই কথাটা মহাজন কোনোভাবে জানতে পেরেছেন। বাবাকে 10 কানি জমির লোভ দেখিয়ে আমাকে তার বড় ছেলের বউ করার প্রস্তাব দেন। একজন ভূমিহীন কৃষকের কাছে 10 কানি জমির লোভ ছিল বিশাল কিছু। তিনি আজীবন পরের জমিতে চাষাবাদ করেছেন। মেয়েদেরকে ঠিকমতো খেতে দিতে পারেননি, শুতে দিতে পারেননি, পড়তে দিতে পারেননি। তিনি যদি 10 কানি জমির মালিক রাতারাতি কোনো কষ্টের বিনিময়ে পেয়ে যায়, সাথে তার মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ, তাহলে চোখ বন্ধ করে যে কোনো প্রস্তাবেই রাজি হয়ে যাবেন। আমার বাবাও তার ব্যতিক্রম হয়নি। গ্রীষ্মের এক কাঠফাটা রোদে জোহরের নামাজের পরপরই আমার বিয়ে হয়ে যায়। আমি নাবালিকা মেয়ের কোনো মতামতের তোয়াক্কা করেনি, প্রয়োজনও ছিল না। মা যখন বলেছিল আজ তোর বিয়ে, এখন থেকে পেট ভরে খেতে পারবি, আর কোনো চিন্তা নেই। আজীবন ভাতের অভাব দেখে বড় হওয়া আমি ভেবেছিলাম বিয়ে মানেই পেট ভরে ভাত খাওয়া। তখন আমিও খুশি মনে বিয়ের পিড়িতে বসে পড়লাম। আমি তখনও জানতে পারিনি কার সাথে আমার বিয়ে হচ্ছে। অথচ শ্বশুর বাড়ি যাওয়ার পর নানি দাদি আমাকে একটাই শর্ত দিয়েছে, বছর ঘুরতেই যেন আমি সন্তানের মা হই। ফুলসজ্জার ঘরে স্বামীর সব আবদার যেন বিনা শর্তে মেনে নেই। সন্তানের মা হব কি? আমি তো নিজেই তখন প্যান্ট পরা ছোট্ট একটা নাবালিকা। ফুলসজ্জার ঘরে সিরাজ পাগলাকে সফেদ পাঞ্জাবি পরা আর ক্লিন শেপ করা দেখে আমার চিনতে একদমই ভুল হয়নি। মুহূর্তেই আমি মুচড়ে গেলাম। ওই মুচড়ে যাওয়া অবস্থায় ধর্ষিত হলাম কিছুক্ষণ আগে যার সাথে আমার কলেমা পাঠ করে বিয়ে হয়েছে তার কাছে, যে 12 মাসের মধ্যে 11 মাস পাগল থাকে, যে আমার বাবার বয়সী, যাকে কিছুদিন আগেও আমার বন্ধুদের প্ররোচনায় ঢিল ছুঁড়ে মেরেছি। ভোর রাতে যখন জ্ঞান ফিরল, রক্তাক্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করলাম ঘরের মেঝেতে, আর পুরো ঘর শূন্য খাট হয়ে পড়ে আছে। সেদিন ভোরেই আমি লজ্জায়, ব্যথায়, অপমানে, যন্ত্রণায় দিনের আলো ফোটার আগেই বাবার বাড়িতে চলে এলাম। আমাকে দেখে যেন বাবা ভূত দেখার মতো চমকে উঠলেন। অবাক হলেন আমার মাও। আমি নতুন বউ, কোন অসুবিধায় শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে এলাম, এই কথাটা একবারের জন্য কেউ জানতে চায়নি। বরং আমি যেতে অস্বীকৃতি জানালে যদি 10 কানি জমি হাতছাড়া হয়ে যায়, সেই শোকেই সবাই বারবার বিলাপ করছেন। আমি আর ফিরে যাইনি ও বাড়ি। কার কাছে ফিরে যাব? পাগলা যে সেদিন রাতের অন্ধকারে নিরুদ্দেশ হয়ে গেছে। আমাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝে ফেলে রেখে তিনি আর কোনোদিনও ফিরে আসেনি। এভাবে 4 মাস 6 মাস কেটে গেল। আমার শরীরও জানান দিল নতুন অতিথি আগমনের বার্তা। বংশের একমাত্র প্রদীপের আগমনী বার্তায় যেন মহাজনের বাড়ি পুরো উৎসবে মেতে উঠল। দিনে 4 বার মহাজন এবং তার নিঃসন্তান ছোট ছেলে আমাকে দেখার জন্য আসে। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।